আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়, এই যে পুলিশের ভূমিকা, আমি বলছি পুলিশের এই যে অতি তৎপরতা দেখা যাচ্ছে, গ্রেফতারির পর সঙ্গে সঙ্গে নিজেদের হেফাজতে পুলিশ চাইলো, তারপর জেল হেফাজত, পরদিন আবার যখন প্রডিউস করা হচ্ছে আবার 14 দিনের জন্য জেল হেফাজত। আমি বলছি এই তৎপরতা যদি ওই চাকরি চোরদের ধরার ক্ষেত্রে প্রথম দিন থেকে পুলিশ দেখাতো, আমি বলছি আজকে আমাদের এই রাজ্য দুর্নীতি মুক্ত একটা অনন্য সুন্দর রাজ্য হতে পারতো, যেখানে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা হয়তো স্কুলে চাকরি করছেন এবং মানুষ করার কারিগরে তারা লিপ্ত রয়েছেন। একেবারেই, আসলে সবকিছু তো পদার্থ বিজ্ঞানের যে নিয়ম তাই মেনে হয় না। দেবব্রত আছেন, দেবব্রত জানেন আর কি। এখানে অন্য ধরনের রাজনীতিতে যেটা হয় সেখানে অনেকটা কি হয় আর কি, বাহির হইতে প্রযুক্ত বলের দ্বারা অবস্থার পরিবর্তন না করিলে শাসক চিরকাল শাসকের মতোই আচরণ করে আর কি। ফলে কালীঘাটের চায়ের দোকানে যে এখন লেখা থাকে যেখানে বসলে পুলিশ তুলে নিয়ে যেতে পারে, সেইটা দেবব্রত বাবু পড়েননি। ফলে দোষটা পুরোপুরি দেবব্রত বাবু। এবং একই রকম ভাবে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সজল বাবু বা কৌস্তুভ বাবু, এনারা যে রাজনীতি করে একটা প্রসেসের মধ্যে দিয়ে বুঝেছেন যে বিরোধী রাজনীতি করার যে অসুবিধা সেটা কি, সেটা তো সত্যিকারের যিনি পদার্থ বিজ্ঞানে এমএসসি করেছেন, অনেক নম্বর পেয়েছেন, তার পক্ষে নতুন করে শিখতে হচ্ছে। তবে আশা করি আজকে রাতে এই দিনগুলো পেরিয়ে গিয়ে তিনি শান্তিতে ঘুমোতে পারবেন। মূল মুশকিলটা কি হচ্ছে, শাসকের চেহারা, শাসকের মুখ দাঁত, এগুলো আপনি যারা শাসক তাদের সবারই কাছে দেখতে পাবেন। সেটা আমাদের রাজ্যে দেখতে পাবেন, আমাদের দেশে দেখতে পাবেন, এমার্জেন্সির সময় দেখতে পাবেন কেন্দ্রে এখন বিজেপি শাসক, রাজ্যে তৃণমূল, সবারই আধিপত্যবাদ একেবারে একই রকম। এবং এই জায়গায় রাজনৈতিক দলগুলির সামনে তো কোনো আয়না থাকে না। তাদের আয়না থাকলে তারা দেখতে পারতেন তাদের আধিপত্যবাদটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং এই জায়গায় মানুষকে ভয় পাইয়ে দেয়া আধিপত্যবাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু যদি আমাদের উপর এইভাবে চেপে বসে অত্যন্ত বিপদের। আমার সেটা অবাক লাগছে যে দেবব্রতবাবুদের জামিন হলো মানে জামিনের বিষয় থেকে আসছে, এগুলো স্বাভাবিকভাবে তাদের ছাড়া পাওয়া উচিত। আমাদের দেশের আইনে নিশ্চয়ই কিছু নিয়ম কানুন আছে, তার মধ্যেই কোর্ট তার ব্যবস্থা কাজ করবে, কিন্তু আমি তাদের জামিনের কোনো প্রশ্ন দেখছি না। দেবব্রত বাবুকে দেখে আমার একেবারেও মনে হচ্ছে না যে তার জন্য দাউদ ইব্রাহিমের মার্কশিট দিয়ে দেখতে হবে যে তিনি কি করেছেন, তার মার্কশিট দেখে ঠিক হবে তাদের জেলে পাঠানো হবে কিনা। সম্পূর্ণ একটা গণতন্ত্র বিরোধী সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত শাসকরা চিরকাল করে থাকেন, তাদের মুখের সামনে আয়নাটা আমাদের সবাইকে মিলে ধরতে হবে। আয়না তো ধরতে হবে, এখন শাসক আয়না দেখতে চায় কিনা সেইটা প্রশ্ন। কৃষ্ণ মিত্র, না, আমি শুভময়দা যা বললেন, যদিও এটা ইঙ্গিতটা আমার দিকেই মূলত ছিল বলে বুঝলাম, কিন্তু আমার কোনো আপত্তি নেই। শুভময়দা যা বললেন আমার পুরো জিনিসের সাথে আমি সহমত পোষণ করি। কিন্তু যখন আমরা ন্যায় সংহিতা যখন গায়ের জোরে কেন্দ্র সরকার পাশ করে নিচ্ছিল, তাতে তো পুলিশের এখতিয়ারে আরো ড্রেকনিয়ান অস্ত্র হাতে চলে আসবে। তখন কিন্তু আমি কিন্তু কৌস্তভ বাবুকে বা সজল বাবুকে আমরা সরব হতে দেখি। সেই দিন কিন্তু আমি আবার 15 দিনের 90 দিন কাউকে পুলিশ শুধু আমি বলছি আমি সবাইকে থামাচ্ছি। আমি বলছি আমি একটা বিষয় অত্যন্ত নিশ্চিত, যারা এবিপি আনন্দ দেখেন তারা অত্যন্ত বুদ্ধিমান, খুব আমি বলছি অত্যন্ত কৌশলের সঙ্গে। যতবার আমি কৃষ্ণ মিত্রের কাছে আসছি, কৃষ্ণ মিত্র মূল বিষয় থেকে কখনো পার্লামেন্ট অ্যাটাক, কখনো ন্যায় সংহিতা, কখনো একেবারে কেন্দ্রের দিকে গোটা বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা আমরা জানি না, কিন্তু বাস্তবে কিন্তু এটা হতে দেখা যাচ্ছে। আমি 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 আসবো, কিন্তু তার আগে আমি দর্শকদের একবার দেখাতে চাইবো এই যে 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থী 7 বছর ধরে তারা চাকরিটা পাননি। সেই 2016-তে যিনি চাকরিটি পেয়েছিলেন তিনি কামারহাটি পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাদের এই যে দেবব্রতরা জেলে গিয়ে জেলের ভাত জুটেছে কপালে, বলতেও আমার খারাপ লাগছে। আর এই যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2016 সালে যিনি চাকরি পেয়েছেন কামারহাটি পুরসভায়, তিনি রীতিমতন জকের ধন তৈরি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই জকের ধন তিনি তৈরি করলেন কিভাবে? ইডির দাবি কি, রাখবো আপনাদের সামনে। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এবার কার্যত সোনা হীরের খাজানার খোঁজ। নজরে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। নেপথ্যে কি কোনো প্রভাবশালী? ঘনাচ্ছে রহস্য। নামে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে যেন হীরে জহরতের খাজানার মালিক। ভরিতে নয়, তার বাড়ি থেকে পাওয়া সোনা হীরের গয়নার হিসেব এখন কেজিতে দিতে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তর বাড়ি থেকে 2.5 কেজি সোনা ও হীরের গয়না উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি, যার দাম প্রায় 1,62,00,000 টাকা। ইডির আরও দাবি, পুর নিয়োগেও সক্রিয় ভূমিকা ছিল এই তমাল দত্তর।
কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তর বাগুইআটির অর্জুনপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে নগদ 14.5 লক্ষ টাকা এবং প্রায় 1300 পাতার সম্পত্তির নথি মিলেছে বলে ইডি সূত্রে দাবি। এজেন্সি সূত্রে আরও দাবি, এত সম্পত্তি করতে কামারহাটি পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সময় লেগেছে মাত্র 6 বছর। ইডির রিপোর্ট অনুযায়ী 2016 সালে কামারহাটি পুরসভায় চাকরিতে যোগ দেন তমাল দত্ত, আর তার 6 বছরের মধ্যেই কার্যত সম্পত্তির পাহাড় তৈরি করেন তিনি। এর কারণ হচ্ছে একটা নিয়ন্ত্রণহীন সরকার, একটা নিয়ন্ত্রণহীন দলের কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা যে কোনো মূল্যে টাকা তুলবেন, ফলে কোনো আইন থাকবে না, চাকরি একদম ওভার দ্য কাউন্টার বিক্রি হবে, এগুলো তারই প্রতিফলন মাত্র। কোথায় মাটি ভরাট করা হবে, কোনটার স্যাংশন পাবে না, চেয়ারম্যান হয়ে এই সমস্তগুলো ঠিক করে দেবেন টাকার বিনিময়ে, টাকা দিয়ে দেবেন নেতাদের, প্রসাদ থাকবে, প্রসাদের পরিমাণ অত। ছুঁচো এরা, শুধু ছুঁচো ধরলে তো হবে না, এদের মাথায় যারা, তার মাথায় যারা, তাদের দিকে কিন্তু সিবিআই ইডির নজর নেই। তদন্ত সাপেক্ষ ব্যাপার, বিচার চলছে, বিষয়ে আমি কিছু বলতেও পারবো না, জানাও নেই। যেটা তদন্তে বেরিয়ে আসবে, বিচারে যেটা দাঁড়াবে সেটাই হবে। এখানে তো কেউই আইনের ঊর্ধ্বে নয়। 2015 সালে বালি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব অধিকারীর বাড়ির অন্দরমহল থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা নগদ ও সোনার গয়না। বক্স খাট খুলতে মিলেছিল রাশি রাশি টাকা, কমোড খুলতেই বেরিয়ে এসেছিল জকের ধন। এবার কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে মিলল কেজি কেজি সোনা, নগদ, সম্পত্তির কাগজ। এই বিপুল সম্পত্তির নেপথ্যে কি রয়েছে কোনো প্রভাবশালী যোগ? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মাধ্যমে কি কেনা হয়েছিল বেনামি সম্পত্তি? এইসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি একটা হিসেব করছিলাম যে ধরুন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার বেতন কত হতে পারে। খোঁজ নিয়ে দেখা গেল একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন জয়েন করেন 40,000 টাকা মতন তার বেতন হয়, বাড়তে বাড়তে 80,000 টাকা পর্যন্ত হতে পারে। এই তমাল দত্ত তিনি 70,000 করে অ্যাপ্রক্সিমেটলি তিনি বেতন তুলতেন। এবার যদি জয়েনিং থেকে যদি 70,000 করে আমি ধরি, তাহলে দেখা যাচ্ছে 6 বছরে অঙ্কটা দাঁড়ায় 50,40,000 টাকা। কিন্তু ইডির দাবি অনুযায়ী তার বাড়ি থেকে মিলেছে 1,62,00,000 টাকার হিরে জহরত, নগদ 14 লক্ষ টাকা একেবারে ক্যাশ, 1300 পাতার সম্পত্তির নথি। সেইটা যোগ করলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় এখনো পর্যন্ত সেই হিসেবটা কষা হয়নি। আমি এইখানে একবার শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে আসতে চাই এবং পাশাপাশি দুটো ছবি শ্রীকুমারদের রাখুন। একদিকে যারা যোগ্য, সেই যোগ্য চাকরি চাইতে গিয়ে জেলের ভাত তাদের কপালে জুটছে, আরেকদিকে মানে সরকারি চাকরি চাইতে গিয়ে জেলের ভাত জুটছে। আরেকজন সরকারি চাকুরে তিনি 6 বছরে এত সম্পত্তি তৈরি করছেন যে বাড়ি নাকি একটা জুয়েলারি সব বোঝা মুশকিল। একজন বঙ্গবাসী হিসেবে শ্রীকুমার দা এই বৈপরীত্যকে কিভাবে দেখেন? এক নম্বর হচ্ছে যে আমি এদের আন্দোলনের শুরু থেকেই ওদের সাথে আছি এবং এখনও সাথে আছি। 2, আমার অত্যন্ত লজ্জা লাগছে যে ও যে রেজাল্ট কার্ড, এটা কোনো ইন্ডেক্স হতে পারে না, কোনো লোক ক্রিমিনাল কি ক্রিমিনাল নয়, কিন্তু অন্তত এটা নিশ্চিতভাবে যে অত্যন্ত ভালো ছাত্ররাই ফিজিক্সটা নিয়ে পড়ে, ওদিকে সাহিত্যের চর্চাও অত্যন্ত ভালো ছাত্রীরাই করে। এই দুটোই তাদের কথা থেকে আজকে যার শুনলেন মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুনছেন এই আজকের অনুষ্ঠান, তারা খুব ভালো করে এদের দুজনের কথা শুনেছেন, তাদের ভাষা শুনেছেন, তাদের কষ্টের কথা শুনেছেন এবং জেলের ভেতরে তাদের ওপর অত্যাচারের কথাও শুনেছেন। সবটা আমি অন্য জায়গাতে আরেকটাও যেতে চাইছি একই সাথে। এটা আমাদের কাছে লজ্জা ওদের চাকরি না পাওয়া, 7 বছর ধরে পড়ে থাকা, এটা লজ্জার। আর যারা এই চাকরিটা দেওয়ার কথা যাদের, তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেল, এটা গেল 1। 2 নম্বর হচ্ছে এখন যিনি মন্ত্রী আছেন, যে তার একটা স্টেটমেন্ট আমি বলবো যে তোমাকে, যে তুমি একটু দেখিও, তিনি বলছেন গুলি তো করা হয়নি, গুলি তো করা হয়নি, তার মানে ওরা গুলি খেতে পারত। কৃষাণু আমার খুব খারাপ লাগলো। আপনাদের সময় আপনাদের সরকার ছিল ট্রিগার হ্যাপি, বহুবার এটা আমি কথাটা বলে আমি শেষ করতে না না না, এটা ইন্টারাপ্ট করবে না। 1 নম্বর কথা হচ্ছে ট্রিগার হ্যাপি কখন বলা হতো সেটা পরের কথা। তার আগে হচ্ছে যে একজন শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে গুলি তো করা হয়নি, এর থেকে লজ্জার কথা আর কিছু হতে পারে নাকি? 2, যিনি শিক্ষামন্ত্রী, আমি এবার তাকে সরাসরি ব্যক্তিগতভাবে বলছি, আমি তাকে চিনি, ব্রাত্য বসু, আমি মাননীয় শব্দটা এখানে ব্যবহার করলাম না, ইচ্ছা করে ডেলিভারিটলি, তাতে যদি আমার কোনো পানিশমেন্ট হয় আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইট। আমি বলছি ব্রাত্য নিজের চাকরির জীবনে কতদিন চাকরি করেছে, এটা 1।
দু নম্বর হচ্ছে যখন সে মন্ত্রী ছিল সেই সময় রেলের অ্যাসাইনমেন্টে টাকা নিয়েছে। 3 নম্বর হচ্ছে একই সময় সে স্কলারশিপ থেকে টাকা নিয়েছে। কমরেড মঞ্জু কুমার মজুমদার সিপিআই এর সেক্রেটারি সেই সময় তার বিরুদ্ধে স্টেটমেন্ট করেছিলেন, সে বলেছিল আমি মানহানির মামলা করব, পরে যেতে সাহস পারিনি ব্যর্থ। আমি জানি না টাকাটা ফেরত দিয়েছে কিনা, খুব ছোট সার্কেলে বলেছিল আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। এটা গেল 2। 3 নম্বর কথা হচ্ছে ব্রাত্য বসু না না এটা অবশ্য আমরা জানি না, সম্পূর্ণ নিজের দায়িত্বে বলছেন। হ্যাঁ, শ্রীকুমার দা নিজের দায়িত্বে বলছেন বাকি সবটা। আছে। হ্যাঁ। তিনি প্রথম দফা শিক্ষামন্ত্রীর থেকে চলে যাওয়ার লাস্টে অ্যাসেম্বলির মধ্যে তিনি যে স্টেটমেন্টগুলো করেছিলেন সেটা হয় অশিক্ষিতের মতো, অথবা লোকে ইদানিংকালে বলছে সবসময় মদনা হয়ে থাকবেন, সেটা হতে পারে। 3 নম্বর Please, please, হচ্ছে না, না, আমি বলছি, তিনি deliberately ভাষার সংযম মিথ্যা রাখুন। কথা বলেছেন। Please, না, 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 যে না, কারণে শ্রীকুমার দা। আমার বাকি আছে, ভাষার সংযম বাকি রাখুন। আছে, আমার বলা বাকি আছে। আছে। হ্যাঁ। প্রশ্ন হচ্ছে এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এসব বাঁদরামি করার কোনো মানে হয়? শব্দগুলো খুব আনপার্লামেন্টেরিয়ান, আমি জানি সেটা। বেশ, তারপর আমি আমি- বলছি হ্যাঁ। এরা আমি একেবারে সজল ঘোষের কাছে আসার আগে যেহেতু বারবার ব্রাত্য বসুর কথা উঠে এলো, ঠিক কি বলেছিলেন ব্রাত্য বসুর বক্তব্য নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, কি বলেছিলেন ব্রাত্য বসু দেখুন। আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার আছে, পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে। আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি তো নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো। গুলি চালানো হয়েছে কি আন্দোলনকারীদের? গুলি চালানোর মতো বাম আমলে গুলি চালানো হয়েছে কি? উত্তর হচ্ছে না, হয়নি। অ্যারেস্ট কি বাম আমলে হয়নি? দিল্লিতে হচ্ছে না? বিজেপি শাহিনবাগে হয়নি অ্যারেস্ট? তা এগুলো কি করা যাবে? এগুলো তো সারা ভারতবর্ষের গণতান্ত্রিকতার পার্ট। অনেকে মনে করিয়ে দিচ্ছেন এই ব্রাত্য বসু কিন্তু পরপর 2টো আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি কতটা ছাত্রদরদী, ছাত্রদের বঞ্চনার প্রশ্নে তাকেও কতটা পীড়া দেয়, তাদের সমস্যার সমাধান কতটা তিনি চান, এইটা বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। সেই ব্রাত্য বসু বলছেন গুলি তো চালায়নি। সজল ঘোষ। আমি প্রথম বলি ভাত দেওয়ার জন্যই কিল মারার গোসাই। আমি অনুরোধ করব সরকারের কাছে যেদের গুলি করে দিন, অন্তত এরা মরে বাঁচুক। আপনি বলুন একটা মাস্টার ডিগ্রি হওয়া ছেলে পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ধর্মতলায় ধর্ণা দেবে, মেয়েরা চুল কামাবে, আর পুলিশ তাদের নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। প্রশ্ন করতে চাই, এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন আমরাও তখন ওনার পাশে ছিলাম, বলতে খারাপ লাগে কিন্তু সত্যি, যে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। আজকে তার বাড়ির চৌহদ্দি থেকে অন্তত 500-700 মিটার দূরে কেউ গেলে তাদেরকে গ্রেফতার করে জামিন অযোগ্য তাদের ঢুকিয়ে দেওয়া হয়। লজ্জা পাওয়া উচিত সরকারের। কুমার দা অনেকগুলো কথা বললেন, তার মধ্যে একটা বললেন জেলে অত্যাচার। আমি জানি না, এখানে বোন আছে, ভাই আছে, তারা বলুক যে জেলের মধ্যে কি অত্যাচার হয়েছে। আর এগুলো আবার বিরাট সেবা করেছে, জেলটাই তো অত্যাচার, মানসিক অত্যাচার থেকে যদি আসামে আবার কি করতে হবে? সেটা তুলনা হয় না। এই মিথ্যে কথাগুলো বন্ধ বন্ধ হোক। 15 লক্ষ লোককে নাকি একটা জায়গায় জড়ো করে রাখা আছে। মানে এসব ধর্মবাদী কথা অনেক শুনেছি। দেখাও না ডিটেইলস। আরে পৃথিবীর মানচিত্রে তোমাকেও রাখা উচিত, তোমাকেও রাখা উচিত। বেশ বেশ, আমি বলছি কথা হচ্ছে বাংলার ঘটনা নিয়ে দিল্লি থেকে আসামে চলে আসছেন কৃষাণু মিত্র। হ্যাঁ, খুব দ্রুত কৌস্তব বাগচি। আমি বলছি যে এতক্ষণ এই গুলি চালানো, অ্যারেস্ট করা, এই বিষয়গুলো একটা অন্য দিক। আমি বলছি এই কদিন আগে ওদের একটা আন্দোলন চলছিল আপার প্রাইমারিরই, ওই করুণাময়ীতে। সেই করুণাময়ীতে ওইখানে আমি বলছি, আমি গেছিলাম সেখানে, এবং ওইখানে সামনে যে পাবলিক টয়লেটটা, সেখানে বলা হয়েছিল যে 20 জন করে না আসলে সেটা খুলে দেওয়া হবে। বারবার আমি বলছি বন্ধ করে মহিলারা, এবং এটা নিয়ে এক প্রশ্ন হুলুস্থুলু হয় ওখানে বায়ো টয়লেটে। তারপর অনেক চিৎকার চেল্লামিল্লির পর ওখানে ওই টয়লেটটার অ্যাক্সেস ওদের দেওয়া হয়। জায়গাটায় কোনো আলো নেই, মশার কামড়, একটা অন্ধকার জায়গা। এই হচ্ছে সরকারের এই আন্দোলনকারীদের প্রতি দৃষ্টিভঙ্গি। গুলি করা, অ্যারেস্ট করা, এগুলো ছেড়ে দিন। আমি বলছি এটা সরকারের, এরা তো কোনো বাইরের মঙ্গল গ্রহের বাসিন্দা নয় বা অন্য কোনো রাজ্যের বাসিন্দা নয়। এই রাজ্যে আমি বলছি যাদের নিয়ে কথা হচ্ছে তাদের কাছে আসাটা ভীষণ প্রয়োজন। আমি বলছি দেবব্রত, এই যে 2016 তোমরা চাকরি পরীক্ষা দিয়েছো, একেবারে যোগ্য হিসাবে দাবি বারে বারে জানিয়ে আসছো, যে ঘটনা, যে দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে 3টে দিন তোমাদের যেতে হলো, এরপর চাকরি চাওয়ার যে একেবারে দাবিটা, সেই দাবিটা আরো জোরালো হবে নাকি
ওই অভিজ্ঞতার জন্য সেই দাবিটা তোলাই তোমরা ছেড়ে দেবে? আমি ভগবানকে খুব বিশ্বাস করি। আমি মনে করি যদি সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, এবং আমাদের যে দাবিটা 8(3)B রুলে যেটা লেখা আছে সেটা রিক্রুটমেন্ট রুল তো কখনো ভুল হতে পারে না। তো আমাদের দাবি ন্যায্য এবং আমাদের দাবি নিয়ে আমরা সবসময় এগিয়ে যাব। এবং আমাদের দাবিটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি যে আপার প্রাইমারিতে 8(3)B রুল লেখা আছে সিটটা আপডেট করে আমাদের টেট পাস যারা ট্রেন আছে তাদেরকে নিয়োগটা দিতে হবে। এই দাবিটা খুব কংক্রিট এবং খুব আইনত এবং সব দিক থেকে ঠিক। তো এইটা অন্যায় দাবি নয়, ন্যায়ের দাবি, আর ন্যায়ের পথে জিতবেই, আমরা জিতবই, ন্যায়ের পথে থাকবো, সত্য পথে থাকবো, জিতবো। সোমা, এখানে যিনি আছেন স্যার, আমি আপনার নামটা হয়তো এই মুহূর্তে তোমাদের জীবন থেকে নষ্ট হয়ে গেল। আমি একটুখানি সংশোধন করছি, আমাদের জীবন থেকে শুধু 7টা বছর নয় 10টা বছর নষ্ট হয়ে গেছে। একটা সরকার উঠছে, নামছে, উত্থান হচ্ছে, পতন হচ্ছে, যেখানে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, যেখানে আমাদের গেজেটের রুলসে বলা আছে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে। আমাদের বয়সগুলো চলে যাচ্ছে, আমাদের দাদা দিদিদের আর পরীক্ষা দেওয়ার বয়স নেই, এই দায় কার? আর যেখানে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, গাদা গাদা টাকা দেওয়া হয়েছে, যারা ওয়েটিংয়ে আছে তাদের একবার নিয়োগ হয়ে গেছে, তাদের সেই ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে আবার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হচ্ছে, তাদের জন্য তাদেরকে নিয়ে বসা হচ্ছে। আমরাও তো আলোচনার জন্যই গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরাও তো 55 জন আমাদের মহিলা যারা আমরা গিয়েছিলাম, কারণ তিনি মানবিক মুখ্যমন্ত্রী বলেন, তিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কেন আমাদের দুঃখ যন্ত্রণার কথা বুঝলেন না? আমরা বারবার সরকারি প্রতিনিধিদের কাছে গেছি, আমি নিজে শিক্ষামন্ত্রীর কাছে সঙ্গে দেখা করেছি, তাকে ডেপুটেশন দিয়েছি, তার ফটো আমি দেখাতে পারি, আমার ফোনে আছে। আমি বিকাশ ভবনে গেছি, আচার্য সদনে গেছি, স্কুল সার্ভিস কমিশনে গেছি। আমরা বারবার বলেছি যে স্কুল সার্ভিস কমিশন আদালতে একবার বলেছিল যে 5101 এবং 5108টা, তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে আমরা আরটিআই করে জানতে পেরেছি স্কুলগুলো শূন্য পদ আছে, আমাদের সেই শূন্য পদগুলো দেওয়া হচ্ছে না কেন? এইগুলো আমাদের ন্যায্য অধিকার, যেখানে দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার জন্য এই দিশা তারা কবে পাবেন? এবং যে একদম যে হচ্ছে না কেন? দিনের পর দিন কেন আমরা রাস্তায় বসে থাকবো? আজকে আমাদের হাতে চোখ ডাস্টার নিয়ে থাকার কথা, আমাদেরকে কোথায় 353 ধারা দিয়ে বলা হচ্ছে আমরা আমদানি। এটা মানবিকতা? এটা পশ্চিমবঙ্গ? এটা আমার বাংলা, এটা আপনার বাংলা। আজকে আমাদের সঙ্গে হচ্ছে, আমি সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে বলছি, এটা আপনার ছেলে মেয়েদের জন্যও হবে। আমি কোনো রাজনীতি বুঝি না, আমরা অরাজনৈতিক দল, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমি বামপন্থা বুঝি না, আমি কংগ্রেস বুঝি না, আমি বিজেপি বুঝি না। আমি চাকরি চাই, আমি ভাত চাই, আমার মাথার মধ্যে ছাতা চাই, আমি আমার বাবা মার মুখে হাসি ফোটাতে চাই। আপনারা আজকে যারা বলছেন পুলিশি অত্যাচার করা হয়েছে, আপনারা কোনোদিন কাটিয়েছেন একটা রাত জেলের মধ্যে? আপনারা বুঝতে পারেন সেটা কি দুর্বিষহ? মাগুলো কাঁদছে বাচ্চাদের জন্য, তাদেরকে ফোন করতে পারছে না। আমি সারা রাত জেগে একবার এই ঘর একবার ওই ঘর, 55টা মহিলা, সেই বিভৎস রাত আপনারা কোনোদিন কাটিয়েছেন? আপনাদের বাড়ির কেউ কাটিয়েছে? আজকে যে শিক্ষামন্ত্রী উনি বলছেন এদেরকে গুলি করে মারা উচিত। আমরা কারা? আমরা আতঙ্কবাদী, আমরা জঙ্গি, আমরা সাধারণ চাকরি প্রার্থী। আমাদের রিপোর্ট দেখুন, আমরা কি করি, আমরা ছেলে মেয়েদেরকে পড়াই, আমাদের চক ডাস্টার হাতে নিয়ে স্কুলে যাবার কথা, আমাদেরকে সেখানে বলছেন গুলি করে মেরে দেওয়া উচিত। একজন মুখপাত্র তিনি বলছেন আমরা অযোগ্য। দেখুন তো, আমরা টেট পাস করিনি, আমরা বিএড, আমরা ট্রেন, আমাদের কোয়ালিফিকেশনগুলো দেখুন। আপনাদের যারা, আমি কাউকে ছোট করছি না, যারা বিভিন্ন জায়গায় আছেন তাদের থেকে কিন্তু আমরা এমএলএ এমপি বা যে কোনো জায়গায় আমরা কিন্তু অযোগ্য নই, আমরা যোগ্য। আমাদের যে দাবি সেটা যোগ্য, আমাদের যে 8(3)B রুল সেটা আমাদেরকে মানতে হবে। আমাদের অন্তরের যন্ত্রণা থেকে কথাগুলো এইভাবে তাদের কাছে বেরিয়ে আসছে, এটা দর্শকেরা সকলে বুঝতে পারছেন। আমরাও চাই বসতে, আমাদেরকে নিয়েও আলোচনায় বসা হোক। আমরা বারবার বলেছি যে আমরা বসতে চাই, আমাদের সিট আপডেট করুন, আমাদের জীবনগুলো বাঁচান। আমাদের আপার প্রাইমারিতে আছেন যেখানে একটা দলকে নিয়ে বসতে পারছেন। আমি এখানে শুভময় দত্তর কাছে আসতে চাইবো। শুভময় দা, মানে আপনি খেয়াল করে থাকবেন, এই যারা সরকারি চাকরি, বিশেষ করে যারা শিক্ষকতা চাকরির পরীক্ষা দেয়, দুটো পরীক্ষা তাদের দিতে হয়। এক হচ্ছে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা, আর একটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। দুটো পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে যদি তারা চাকরিটা পেতে পারে। কিন্তু আমি বলছি এই চাকরি পাওয়ার পথ, এবার তো ধরুন তাদের সঙ্গে মামলা জুড়ে দেওয়া হলো, জামিন অযোগ্য ধারা, যেখানে সরকারি কর্মীকে কাজে বাধা, পুলিশকে একেবারে হামলা, আক্রমণ করার পর্যন্ত অভিযোগ জুড়ে দেওয়া হয়েছে। কোথাও কি মনে হচ্ছে চাকরি পাওয়ার পথে, সরকারি চাকরি পাওয়ার পথে, শিক্ষকতা চাকরি পাওয়ার পথটা আরো বেশি কঠিন হয়ে গেল তাদের সামনে? শুভময় দা, ভীষণ কঠিন। এবং আমি তো সত্যি বলি, আমি তো এই আইনের বিষয়গুলো বুঝি না। রাজ্যের তৃণমূল সরকারের কাছে, তৃণমূল কংগ্রেসের যারা
যাদের বুদ্ধি আছে, যারা চিন্তা করে কাজ করেন, সেই নেতাদের কাছে আবেদন থাকবে যে যদি এমন সুযোগ থাকে ইমিডিয়েটলি এনাদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলে নিন, তাহলে প্রমাণিত হবে যে আপনারা একটি গণতান্ত্রিক দল। আর নইলে আমাদের গোটা দেশ জুড়ে এবং আমাদের গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি যুক্ত বনাম দুর্নীতি মুক্ত আধিপত্যবাদের লড়াই হচ্ছে, বারবার করে বলছে এই আধিপত্যবাদের লড়াই থেকে বেরোতে হবে। ওনারা যেভাবে আজকে চিৎকার করছেন, আমরাও চিৎকার করার চেষ্টা করছি যে এই ভুলগুলো রাজনৈতিক দলগুলোকে নিজেদেরকে বুঝতে হবে। তারা যদি না বোঝেন তাহলে এই গোটা ভারতবর্ষ, এই গোটা পশ্চিমবঙ্গ দুই আধিপত্যবাদের লড়াইয়ে আমরা কিন্তু একেবারে তাদের কন্ট্রোলে চলে যাব। আমাদের গণতান্ত্রিক কথা বলার অধিকার থাকবে না। এই জায়গাটা থেকে বেরোতে হবে। আবেদন থাকবে রাজ্যের রাজনৈতিক দল, কেন্দ্রের রাজনৈতিক দল তাদের কাছে যে আপনারা আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসুন, আপনারা ভালোভাবে বুঝুন যে এনারা এমন কিছু করেননি যার জন্য এদের জেলে পুরতে হয়। এই জায়গাটা বোঝাটা আমাদের অবশ্য কর্তব্য। আমি বলছি একদিকে কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু, তারা সহমর্মিতার কথা, তারা এদের যন্ত্রণার সঙ্গে সমবেতি এই কথা বলা হচ্ছে, পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ওদের তো গুলি করা হয় না। আমি বলছি কোথাও কি অবস্থানে একটা দুরকম অবস্থান, দ্বিচারিতা মনে হচ্ছে না কৃষ্ণদা? না, এখানে ব্রাত্যদাকে মিসকোট দয়া করে করবেন না। এখন বিষয়টা হচ্ছে ব্রাত্যদা সিপিএম এর সরকারের উদাহরণ দিয়েছেন। সিপিএম এর আপনাকে বলিনি দিদি ভাই, আপনি তো শুনেনি। যে ইতিহাস সেটাই তুলে ধরেছেন যে আমাদের এই রাজ্যতে হকারের দাবি দেওয়া হোক, সাধারণ কর্মীদের হোক বা যারেরই হোক, দাবি দেওয়ার বিরুদ্ধে আমাদের কখনো এই ট্রিগার হ্যাপি পুলিশের আমদানি এই তৃণমূল আমি একেবারে লিগ্যাল পার্টে যাচ্ছি। আমি সজল ঘোষ, সোমা কয়াল দুজনকে থামালাম। সজল এক সেকেন্ড, আমি একেবারে এদের কথাটা ভাবুন, লিগ্যাল পয়েন্টটা ভাবুন। আমি বলছি প্লিজ সোমা আমি আবার আসছি। আমি বলছি আইনত যেহেতু এদের সঙ্গে একটা জামিন অযোগ্য ধারায় মামলা, পুলিশকে আক্রমণ করার চেষ্টা হয়েছে, বড় পরিকল্পনা ছিল কিনা সেইটা পুলিশ পর্যন্ত আদালতে প্রশ্ন তুলেছে। চাকরি পাওয়ার পথটা লিগ্যালিটিজের দিক থেকে কঠিন হলো কি? কৌস্তব আইনটা কৌস্তব ভালো বলতে পারবে। একটু দাঁড়ান, কিন্তু অ্যাটাক করতে যাওয়া হয়েছে। পুলিশকে হামলা করার চেষ্টা হয়েছে, কোন ছবি এখনো পর্যন্ত কোন ক্যামেরা দেখা যায়? এই পেন্ডেন্সিগুলো থাকাকালীন এই যে চাকরির ক্ষেত্রে অসুবিধা হবে এরকম কোনো, আমি জাস্ট একটা কথা শুধু বলছি, কৃষ্ণদা বলছিলেন না আগের সরকার এই সরকারের ইনডিফারেন্সের কথা বলছি না, আমি বলছি এই সরকারের আমলে জায়গাটার নাম হচ্ছে বীরভূম, তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সেখানে কিছু পুলিশের লোক মানে অ্যাডিশনাল এসপি পদমর্যাদা একজন লোক দাঁড়িয়ে আছে, তার সামনে বলছে 5 মিনিট সময় দিলাম, নাহলে সব জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। সেটাও একটা পুলিশ যাদের কোনো হিম্মত নেই কিছু করার। এই ছেলেমেয়েগুলোর ঘাট নেড়েছে, মাথা নিচু করে আছে, বাড়ির চাকর। সেই জায়গায় এখানকার পুলিশের এরা আন্দোলন করতে গেছে, বলে যে মেরেছে ধরেছে, কোনো লিগ্যালিটিসে এই জায়গাতে কোনো সমস্যা নেই। এই সমস্ত কিছু এই সরকারের কি মানে হাব ভাব এগুলো তো আমরা দেখতে পাচ্ছি এদের ক্ষেত্রে, এগুলো নিয়ে কোনোটাই সমস্যা নেই। কিন্তু একটা জিনিস বারবার প্রতিফলিত হচ্ছে যে এই সরকার চূড়ান্ত অগণতান্ত্রিক সরকার, এরা গণতান্ত্রিক কোনো আন্দোলনে তাদের বিশ্বাস নেই, তাদের ভরসা নেই। যারা কৃষ্ণ মিত্র, আমাদের এই যে পরিধিটা আছে সারা ভারতবর্ষে সব জায়গায় এরকম চাকরির দাবিদার যারা, তাদের বিজেপি মেরে তুলে দিয়েছে। সেটা খবরের কাগজে, ত্রিপুরা, গুজরাটে, বাংলাতে হয়েছে বলে এই রাজ্যের পুলিশ করছে। আমাদের প্রশ্নটা একদম একই, সেটা হচ্ছে যারা যোগ্য, পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে, যারা টাকা দেননি, যারা সাদা খাতা জমা দেননি, তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের ঠাঁই কেন ওই জেলের অন্ধকার কুঠুরির মধ্যে হবে? 7 বছর ধরে অপেক্ষা করার পরেও কেন তাদের হাপিত্যেশ হয়ে পড়ে থাকতে হবে একটা চাকরির জন্য?
কোথাও না কোথাও এটা তাদের মনে হবে না তো, এবং তার সেটা যদি মনে হয় যে এই তো বেশ ভালো আছি বাবা, চাকরি চেয়ে আমাকে তো জেলে যেতে হচ্ছে না, এই যা আছি বঞ্চনা নিয়ে ভালো আছি, এটা যদি মনে হয় সেটা তাদের মেধার সঙ্গে তাদের যোগ্যতার সঙ্গে সব থেকে বড় প্রতারণা হবে। আমরা সেই দিনটা দেখতে চাই না। আমাদের আলোচনার জন্য সময় শেষ। ছোট্ট একটা বিরতির পর দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দ।